সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন, সরাসরি স্টুডিও থেকে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্য আজ এক বিস্ফোরক মোড়ে দাঁড়িয়ে। যুদ্ধের আগুন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, কূটনীতি, রাজনীতি, এমনকি গোয়েন্দা ঘাঁটির দেয়ালও কাঁপিয়ে দিচ্ছে এই সংঘাত। প্রথমেই সৌদি আরব থেকে আসা সর্বশেষ খবর। দেশটির রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে গতকাল সোমবার ড্রোন হামলার ঘটনা ঘটেছে। দূতাবাসের ভেতরে অবস্থিত যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার অর্থাৎ সিআইএর স্টেশনের আশপাশেই এই হামলা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে ড্রোনটি ইরানি হতে পারে। তবে সেই সূত্র এটাও বলেছে সিআইএর স্টেশনটি সরাসরি লক্ষ্যবস্তু ছিল এমন প্রমাণ এখনও পাওয়া যায়নি। এদিকে সিআইএ এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। মার্কিন প্রশাসনও বিষয়টি নিয়ে প্রকাশ্যে বিস্তারিত কিছু বলছে না। তবে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে দূতাবাস লক্ষ্য করে 2টি ড্রোন পাঠানো হয়েছিল। সেগুলো আঘাত হানার পর সীমিত আকারে আগুন লাগে এবং কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হয়। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং কোনো বড় ধরনের হতাহতের খবর নেই। প্রিয় দর্শক, এই হামলা এমন এক সময়ে ঘটল যখন শনিবার থেকেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে। তার পাল্টা প্রতিক্রিয়ায় ইরান, ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনাগুলো লক্ষ্য করে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি আরবে সিআইএর স্টেশনের কাছে ড্রোন হামলা সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে দেশটির সরকার স্পষ্ট করে বলেছে তারা ইরানের যে কোনো হামলার জবাব দিতে প্রস্তুত। সৌদি মন্ত্রিসভা ঘোষণা করেছে দেশের নিরাপত্তা এবং বাসিন্দাদের সুরক্ষার জন্য তারা সব ধরনের পদক্ষেপ নেবে। সৌদি প্রেস এজেন্সির বরাতে জানা গেছে সৌদি সরকার বলেছে যদি মিত্র দেশগুলো ইরানের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে সৌদি আরব তাদের পূর্ণ সমর্থন দেবে এবং সব ধরনের সক্ষমতা কাজে লাগাবে। এখন নজর ইরানের ভেতরের পরিস্থিতির দিকে। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কুম শহরে অবস্থিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টস বা বিশেষজ্ঞ পরিষদের ভবনে বিমান হামলা চালানো হয়েছে। দেশটির স্থানীয় গণমাধ্যমের বরাতে বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে। হামলার পর ক্ষতিগ্রস্ত ভবনের ভিডিও প্রকাশ করেছে ইরানের স্থানীয় গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। তারা জানিয়েছে তেহরানে পুরনো পার্লামেন্ট ভবনে অবস্থিত পরিষদের আরেকটি কমপ্লেক্সেও রাতভর হামলা হয়েছে। আরও চাঞ্চল্যকর দাবি এসেছে ইরান ইন্টারন্যাশনাল চ্যানেলের পক্ষ থেকে। তারা অ্যাক্সিওসের বরাতে জানিয়েছে ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের জন্য অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের একটি আনুষ্ঠানিক বৈঠক চলছিল। ঠিক সেই সময়ে বিমান হামলাটি চালানো হয়। চ্যানেলটির দাবি এতে পরিষদের বহু সদস্য নিহত বা আহত হয়েছেন। তবে এই তথ্য এখনও স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। প্রিয় দর্শক, ইরানের সংবিধান অনুযায়ী অ্যাসেম্বলি অফ এক্সপার্টস হল ধর্মীয় আলেমদের একটি গুরুত্বপূর্ণ পরিষদ। এর সদস্য সংখ্যা 88 জন। সর্বোচ্চ নেতা নিয়োগ এবং তার কার্যক্রম তদারক করার দায়িত্ব এই পরিষদের ওপর। আর ঠিক সেই পরিষদের ভবনে হামলার ঘটনা ইরানের রাজনৈতিক কাঠামোকে আরও অস্থিতিশীল করে তুলছে। এই হামলার প্রেক্ষাপটে ইরানি কর্মকর্তারা জানিয়েছেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হবার পর তার উত্তরাধিকারী নির্বাচনের প্রক্রিয়া ইতোমধ্যেই শুরু হয়েছে। যুদ্ধের মধ্যে নেতৃত্ব পরিবর্তনের এই প্রক্রিয়া ইরানের ভেতরে যেমন উদ্বেগ তৈরি করছে তেমনি গোটা অঞ্চলের জন্যেও এটি বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। এখন আসি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ব্যাপ্তির দিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি অনুযায়ী হামলা শুরুর পর থেকে প্রায় 2000 লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। ধ্বংস করা হয়েছে ইরানের 17টি রণতরী, যার মধ্যে একটি সাবমেরিনও রয়েছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় বলেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের 50,000-এর বেশি সেনা, 200 যুদ্ধ বিমান, 2টি বিমানবাহী রণতরী এবং একাধিক বোমারু বিমান অংশ নিচ্ছেন। তিনি বলেন ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এবং শত শত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, লঞ্চার ও ড্রোন ধ্বংস করা হয়েছে। কুপারের ভাষায় আমাদের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে।
এদিকে ইউরোপও এই সংঘাতে জড়িয়ে পড়ছে। ফ্রান্স ঘোষণা করেছে তারা কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান এবং ইরাককে সহায়তা দিতে ভূমধ্যসাগরে রণতরী পাঠাচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ মঙ্গলবার জানিয়েছেন এসব দেশের সঙ্গে ফ্রান্সের প্রতিরক্ষা চুক্তি রয়েছে এবং তারা এখন তাদের পাশে দাঁড়াবে। তিনি নিশ্চিত করেছেন ফ্রান্স তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ রণতরী চার্লস দে গুলকে ভূমধ্যসাগরে পাঠাচ্ছে। পাশাপাশি রাফাল যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং এয়ার রাডারও পাঠানো হয়েছে যাতে ইরানের মিসাইল ও ড্রোন ভূপাতিত করা যায়। প্রিয় দর্শক, এই যুদ্ধের মধ্যে ইরান আবারও কঠোর অবস্থানের বার্তা দিয়েছে। তেহরান স্পষ্ট করে বলেছে তারা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এখনও তাদের সবচেয়ে উন্নত অস্ত্রভাণ্ডার ব্যবহার করা হয়নি। ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাইনিক এক বিবৃতিতে বলেন বর্তমান সংঘাতকে তারা চাপিয়ে দেওয়া যুদ্ধ হিসেবে বিবেচনা করছেন। তার ভাষায়, এই চাপিয়ে দেওয়া যুদ্ধে দীর্ঘ সময় ধরে প্রতিরোধ গড়ে তোলা এবং আক্রমণাত্মক প্রতিরোধ চালিয়ে যাওয়ার সক্ষমতা আমাদের রয়েছে। তিনি আরও বলেন যুদ্ধের প্রথম পর্যায়েই সব উন্নত অস্ত্র ব্যবহার করা হয় না, অর্থাৎ প্রয়োজনে আরও শক্তিশালী সামরিক সক্ষমতা প্রদর্শনের সুযোগ এখনও ইরানের হাতে রয়েছে। বিশ্লেষকদের মতে এই বক্তব্যের মধ্য দিয়ে ইরান এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা দিচ্ছে। তারা বোঝাতে চাইছে এখনও খেলা শেষ হয়নি, এখনও বড় আঘাত বাকি আছে। এই বার্তা শুধু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য নয়, পুরো অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সতর্ক সংকেত। এখন আসি যুক্তরাষ্ট্রের রাজনৈতিক বক্তব্যের দিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ শেষ হবার পর ইরানের নেতৃত্ব দেওয়ার জন্য রেজা পাহলভির চেয়ে ইরানের ভেতর থেকে কেউ একজন আসাই বেশি ভালো হবে। হোয়াইট হাউসে জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কথা বলেন। ট্রাম্প বলেন পাহলভিকে তিনি একজন ভদ্র মানুষ মনে করেন, কিন্তু ইরানের দায়িত্ব নেওয়ার জন্য ভেতর থেকে আসা কেউ বেশি উপযুক্ত হবে। তিনি আরও বলেন সবচেয়ে খারাপ পরিস্থিতি হবে যদি আবার খামেনির মতো কেউ ক্ষমতায় আসে। প্রিয় দর্শক, এই মন্তব্যে বোঝা যায় যুক্তরাষ্ট্র শুধু সামরিক নয়, রাজনৈতিক দিক থেকেও ইরানের ভবিষ্যৎ নিয়ে ভাবছে। তারা এমন এক নেতৃত্ব দেখতে চায় যাকে তারা কম শত্রুতাপূর্ণ মনে করে। এবার আসি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতির দিকে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন ঝুঁকির মুখে, আবার সুযোগের মুখেও বলা যায়। ইরানে হামলার পর যুদ্ধ বিশ্লেষকরা বলছেন এই সংঘাত নেতানিয়াহুকে 2023 সালের 7 অক্টোবর গাজা হামলায় ক্ষতিগ্রস্ত তার রাজনৈতিক ভাবমূর্তি পুনরুদ্ধার করার সুযোগ দিয়েছে। বিশেষজ্ঞদের মতে এই যুদ্ধ থেকে তিনি কতটা লাভবান হবেন তা নির্ভর করে সংঘাত কতদিন চলে এবং কিভাবে শেষ হয় তার ওপর। ইরানের সর্বোচ্চ নেতা নিহত হবার একদিন পর নেতানিয়াহু বলেন ওয়াশিংটনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কারণেই ইসরায়েল সন্ত্রাসী রাজতন্ত্রকে দৃষ্টি সহকারে আঘাত করতে পেরেছে। গাজা যুদ্ধ নেতানিয়াহুর জনপ্রিয়তাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছিল। সমালোচকরা বলেন ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর দিনের হামলা ঠেকাতে ব্যর্থতার দায় এড়ানোর চেষ্টা করেছেন তিনি। ৭৬ বছর বয়সী ডানপন্থী লিকুড পার্টির নেতা নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী। বিভিন্ন মেয়াদ মিলিয়ে তিনি 18 বছরের বেশি সময় ক্ষমতায় ছিলেন। বর্তমানে তিনি সংসদে পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই ক্ষমতায় আছেন। তার অতি রক্ষণশীল ধর্মীয় মিত্রদের সঙ্গে সংকট তৈরি হয়েছে। তার ওপর রয়েছে দীর্ঘদিনের দুর্নীতি মামলার চাপ। আইন অনুযায়ী সর্বোচ্চ 27 অক্টোবরের মধ্যে ইসরায়েলে জাতীয় নির্বাচন হবার কথা। তেল আভিভ তথ্য বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিশ্লেষক ইমানুয়েল নাবন বলেন নেতানিয়াহু আগাম নির্বাচন ডাকতে পারেন। তার মতে 7 অক্টোবরের হামলার বার্ষিকী সামনে থাকায় তিনি অক্টোবর পর্যন্ত অপেক্ষা করবেন না। জনমত জরিপ বলছে এখন নির্বাচন হলে লিকুড পার্টি এগিয়ে থাকবে, তবে বর্তমান মিত্রদের নিয়ে তার পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এখনও অনিশ্চিত। ভূ রাজনৈতিক বিশ্লেষক মাইকেল হরোভিটস বলেন এই আক্রমণ নেতানিয়াহু তৈরি করা পূর্ণ বিজয় ভাবমূর্তিকে শক্তিশালী করছে। তবে তিনি সতর্ক করেন যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয় এবং হতাহতের সংখ্যা বাড়ে তাহলে জনসমর্থন দ্রুত কমে যেতে পারে। চ্যানেল 13 টেলিভিশনের সাংবাদিক রাভিভ দ্রুকার বলেন নেতানিয়াহু হয়তো ইচ্ছাকৃতভাবে এই সংঘাতের সময় নির্বাচনকে সামনে এনেছেন যাতে জরুরি অবস্থার কারণে বাজেট পাশের টাইম সীমা পিছিয়ে যায়। যদি বাজেট পাশ না হয় সরকার ভেঙে যাওয়ার ঝুঁকি ছিল, যুদ্ধ সেই ঝুঁকি তাৎক্ষণিকভাবে ঠেকিয়ে দিয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ড্রোন, প্রতিটি ক্ষেপণাস্ত্র, প্রতিটি রাজনৈতিক বক্তব্য পরিস্থিতিকে নতুন করে মোড় নিচ্ছে। আমরা চোখ রাখছি রিয়াদ, তেহরান, তেল আভিভ, ওয়াশিংটন এবং প্যারিসের প্রতিটি গতিবিধির ওপর। পরিস্থিতি দ্রুত বদলাচ্ছে। নতুন খবর এলেই আমরা আপনাদের জানাবো। আপাতত এখানেই শেষ করছি এই লাইভ টিভি নিউজ বুলেটিন। আমাদের সঙ্গেই থাকুন।